আসসালামু আলাইকুম। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদেরকে জানাই শত সহস্র সালাম, শ্রদ্ধা আর ভালোবাসা। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তোমাদেরকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির দ্রুত সুস্থতা কামনা করে আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় গত ক্লাসে যেটা শুরু করেছিলাম মুদ্রাস্ফীতি, আজকে তারপর থেকে শুরু করার চেষ্টা করব। গত ক্লাসে আমি তোমাদের মুদ্রাস্ফীতির কনসেপ্টটা দিতে চেষ্টা করেছিলাম, এর ডেফিনেশন বলেছিলাম, ক্লাসিফিকেশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর বোধহয় আরো দেখিয়েছিলাম চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং এই দুইটার মধ্যকার পার্থক্য, সেটা আমরা চিত্রের মাধ্যমে বোঝানোরও চেষ্টা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা আমার ক্লাসটা দেখেছো এবং যতটুকু বুঝতে পারোনি নিশ্চয়ই বাসায় যদি তোমরা, এখন তো তোমরা সবাই বাসায় আছো, বইটা যদি ফলো করো তাহলে পুরোটাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা চেষ্টা করব মুদ্রাস্ফীতির হারটা কিভাবে বের করা যায় সেটা দেখাতে। তাহলে মুদ্রাস্ফীতি হার, সেই জিনিসটা আরেকবার মনে করিয়ে দিই। যখন কোনো দ্রব্য সামগ্রীর বা বেশ কিছু দ্রব্য সামগ্রীর যোগান স্থির থেকে শুধুমাত্র দ্রব্যের দাম স্তর বেড়ে যায়, এই দাম স্তর বেড়ে যাওয়ার ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি। তাহলে সোজা কথা আমরা কি বলতে পারি? সাধারণত দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলি। মুদ্রাস্ফীতিটা কি একটু গতিশীল অবস্থা, সাধারণত দাম স্তরের বৃদ্ধির ফলে এটা হয়ে থাকে। আমরা কিন্তু একটা বা দুটা জিনিসের দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি হিসেবে ধরব না। বেশ কিছু দ্রব্যের দামের বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আমরা মুদ্রাস্ফীতির হারটা বের করি একটা ভিত্তি বছরের সাথে চলতি বছরের দামের তুলনার মাধ্যমে। আমরা সাধারণত দীর্ঘ সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার বের করে থাকি। মুদ্রাস্ফীতি বের করতে আমাদের কি লাগে? একটা ভিত্তি বছর এবং যে বছরের সাথে আমরা যে বছরের দাম বা মুদ্রাস্ফীতিটা বের করব সেই বছর, অর্থাৎ সেটাকে আমরা চলতি বছর ধরে নেই। তাহলে কি হলো? চলতি বছরের সাথে বা ভিত্তি বছরের সাথে চলতি বছরের দামের পার্থক্য থেকে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি শেখানোর চেষ্টা করব। হার পরিমাপের যে পদ্ধতিটা সেটা এবং দুটা আমরা অঙ্ক রেখেছি, যেটা সলভের মাধ্যমে আমরা বুঝতে পারবো সূত্রটার ব্যবহার আমরা করতে পারছি কি না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটি সময়কাল থেকে, আমি আরেকবার বলে নেই, একটি সময়কাল থেকে অন্য একটি সময়কালে কোন দাম সূচকের শতাংশিক বৃদ্ধিকে কি বলবো? মুদ্রাস্ফীতির হার। একটি সময়কাল থেকে অন্য একটি সময়কালে কোন দাম সূচকের শতাংশিক বৃদ্ধিকে মুদ্রাস্ফীতির হার বলে। মুদ্রাস্ফীতির হারের সূত্রটা কি? মুদ্রাস্ফীতির হার সমান
চলতি সময় বা বছরের দাম স্তর বিয়োগ গত সময় বা বছরের দাম স্তর ভাগ গত সময় বা বছরের দাম স্তর গুণন 100। হ্যাঁ, এখানে সিপিআইটা দেওয়াই আছে। সিপিআই একটু জেনে নেই, ভোক্তার মূল্য সূচক, তাই না? ভোক্তা যে দ্রব্যগুলো ক্রয় করবে তাতে তার যা ব্যয় হবে সেগুলোর গড়কেই কিন্তু আমরা মুদ্রাস্ফীতিতে লাগবে বের করতে। মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভোক্তার মূল্য সূচকের দরকার পড়ে। ভোক্তার মূল্য সূচকটা কি, অর্থাৎ একে আমরা ইংরেজিতে যে অ্যাব্রিভিয়েশন দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে সিপিআই। সিপিআই হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই সিপিআইটা আবার 3 ভাবে বের করা যায়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো আজকে আমরা দেখে নেব সিপিআই দেওয়াই আছে, তাহলে আমরা কিভাবে মুদ্রাস্ফীতির হারটা বের করতে পারি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতি হার সমান চলতি বছরের দাম বিয়োগ ভিত্তি বছরের দাম স্তর ভাগ ভিত্তি বছরের দাম স্তর। দাম গুণন 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মুদ্রাস্ফীতির হার সমান চলতি বছরের দাম স্তর বিয়োগ ভিত্তি বছরের দাম স্তর ভাগ ভিত্তি বছরের দাম স্তর গুণন 100। এটা আমরা সুন্দর করে সংখ্যায় প্রকাশ করি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মুদ্রাস্ফীতির হারকে আমরা পি হেড দ্বারা প্রকাশ করলাম। তাহলে চলতি বছরের দাম স্তরকে আমরা ধরবো P1 মাইনাস ভিত্তি বছরের দাম স্তরকে P0 ভাগ P0 গুণন 100। এটাই হলো মুদ্রাস্ফীতির হার নির্ণয় সূত্র। তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় সূত্র P head equal to P1 minus P0 divided P0 into 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে দেখি এই অঙ্ক দুটো করতে পারি কিনা। তাহলে চলো একটু মেলানোর চেষ্টা করি। দেখো 2 নম্বরে কি আছে? মনে করো 2019 সালে কিছু পণ্যের দাম সিপিআই, যেটাকে আমরা বলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা দেওয়াই আছে। সেটা কত আছে? 15 টাকা। এবং 2020 সালে এসবের দাম বেড়ে কত হলো? 25 টাকা। এখন আমরা মুদ্রাস্ফীতির হারটা বের করব। তাহলে মুদ্রাস্ফীতির হার কত? আমরা জানি কি, সূত্রটাকে লিখে নেই। আমরা জানি P head equal to P1 minus P0 by P0 into 100। এখানে দেখো
এখানে P1 হচ্ছে চলতি বছরের দাম স্তর, চলতি বছরের দাম স্তর, চলতি বছরের দাম সেটা P1। P0 হচ্ছে, P1 টা কি চলতি বছরের দাম, এখন দেখবো P0 টা কি। P0 হচ্ছে ভিত্তি বছরের দাম, ভিত্তি বছরের দাম স্তর। এখানে চলতি বছরের দাম স্তরটা কত দেওয়া আছে? 25 টাকা। আর চলতি ভিত্তি বছরের দামটা কত আছে? 15। -15 15 গুণন 100। তাহলে কি পাবো? 67%। আমরা কিন্তু P1 - P0 / P0 মানটা বসিয়ে দিয়েছি। P1 টা কি? P1 হচ্ছে চলতি বছর দাম স্তর, সেটা কত ছিল? 25 টাকা এখানে। এবং ভিত্তি বছরেরটা হচ্ছে P0, এখানে আছে দেখো 15 টাকা, বসিয়ে দিয়েছি। ভাগ 15 গুণন 100। তাহলে কি পাবো আমরা? 67%। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মিলিয়ে নাও তো, দেখো তোমাদের সাথে আমারটা মিলে গেছে কিনা। আচ্ছা, আমরা এখন দেখব 2 নাম্বারটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 3 নম্বরে যেটা আমি রেখেছি সেটা কি? 2013 সালে একটি দেশের মূল্য স্তর সূচক অর্থাৎ CPI 100 এবং 2020 সালে তা বেড়ে 150 হলো। তাহলে মুদ্রাস্ফীতির হার কত? আমরা এর আগেরটাতে কি বের করেছিলাম? একটা বছর থেকে পরের বছরের মধ্যে যে পার্থক্য, সেটা সাথে কি সেই ব্যবধানটার সাথে মুদ্রাস্ফীতির হার, কিন্তু এখানে বছরের ব্যবধানটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ 13 সাল থেকে 20 সাল। তাহলে কিন্তু এখানে একটা সময়ের ব্যবধান আছে, সেটাতে আমরা এখানে শুধু আরেকটা জিনিস যোগ করব, দেখি সেটা কি। P1 minus P0 divided T1 minus T0 ভাগ P0 into 100। এখানে P1 টা কত? P1 কি চলতি বছরের দাম স্তর, অর্থাৎ 2020 সালের দাম স্তরটা কত সেটা দেখি। 2020 সালের দাম স্তর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে তাহলে কি সূত্রটাতে একটু চেঞ্জ আসছে, সেটা কি? P head equal to P1 minus P0 divided T1 minus T0 divided P0 into 100।
P1টা হলো চলতি বছরের দাম স্তর। তাহলে এখানে চলতি বছরের দাম স্তরটা কোথায়? চলতি বছরের দাম স্তরটা হচ্ছে 150। আমরা এটা এখানে লিখে নিই। P0টা কি? P0 হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর। এখানে ভিত্তি বছরের দাম স্তরটা দেখো তো কোনটা হবে? ভিত্তি বছরের দাম স্তর দেওয়া আছে 100। আমরা এখানে লিখে নিই। এখন আমরা কোনটা শুধু বের করব নতুন, সেটা হলো T1 মাইনাস T0। T1 মাইনাস T0টা কি? T1 মাইনাস T0 গত বা চলতি। সরি বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, দেখো তো T1 হচ্ছে চলতি বছর বিয়োগ ভিত্তি বছর। শিক্ষার্থী বন্ধুরা, T1টা কি? চলতি বছর বা সময়, আর যেটার সাথে আমরা তুলনা করব সেটা হলো T0। তাহলে সেই ভিত্তি বছর, চলতি বছর থেকে ভিত্তি বছরের যে ব্যবধান গ্যাপটা আছে সেটাই হবে হচ্ছে এখানে বসবে। তাহলে আমাদের T1 মাইনাস T0টা কি কত হবে এখানে? অতএব T1 মাইনাস T0 হচ্ছে 7 বছর। দেখো 2013 সাল থেকে 2020 সাল, এই ব্যবধানটাই হলো T1 মাইনাস T0, অর্থাৎ 7 বছর। আসো তাহলে আমরা এখানে এটা মানগুলো বসিয়ে দিই। P1 150, P0 100, T1 মাইনাস T0 7 বছর, P0 কত? 100 গুণন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমরা মানগুলো ঠিকঠাক বসাতে পেরেছি কিনা। আমরা জানি কি P1টা কি? চলতি বছরের দাম স্তর। আমাদের চলতি বছরটা হচ্ছে 2020 সাল। তাহলে চলতি বছরের দাম স্তরটা হবে কত? 150। P0টা কি? ভিত্তি বছরের দাম স্তর। এখানে ভিত্তি বছরটা কোনটা? 2013 সাল। 2013 সালের মূল্য স্তর সূচক কত ছিল? মূল্য স্তর সূচক সিপিআই ছিল 100 টাকা। আচ্ছা, 100 টাকা। এখন আমরা আগেরটা থেকে একটা চেঞ্জ পেলাম, সেটা কি? সেটা হচ্ছে বছরের গ্যাপটা যেহেতু বেশি, সেটার পার্থক্যটাও আমাদের অঙ্কতে লাগবে। তাহলে কি হবে? T1 মাইনাস T0। T1টা হচ্ছে চলতি সময় এবং T0টা হচ্ছে ভিত্তি বছরের সময়, ভিত্তি বছর বা সময়। তাহলে T1 মাইনাস T0টা হবে কি? 2013 সাল, অর্থাৎ 2020 সাল থেকে 13 সালের ব্যবধানটাই হবে T1 মাইনাস T0। তাহলে সেটা আমরা কত পেয়েছি? 7 বছর। আচ্ছা, আমরা এখানে 7 বছর লিখলাম। আর এইটার P0টা কি সেটা তো আমরা জানি। P0 হচ্ছে কি? ভিত্তি বছরের দাম স্তর। তো ভিত্তি বছরের দাম স্তর তো অলরেডি আমরা এখানে 100 লিখে রেখেছি, তাহলে সেটা দিয়ে আবার ভাগ হবে, গুণন। এটা আমাদের অঙ্কের যে হার নির্ণয়ের ক্ষেত্রে লাগে সেই 100 বা 100। আচ্ছা, তাহলে আমরা একটু অঙ্কটা মোটামুটি মান কিন্তু আমরা ঠিকঠাক বসিয়ে ফেলেছি, এখন অঙ্কটা করে ফেললেই হয়ে যাবে।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এইভাবে পেতে পারি, তাই না? 7%। পয়েন্ট সামথিংটা আমাদের লিখতে হবে না, প্রায় লিখতে হবে না, 7%। তাহলে আমরা 2013 সালে একটি দেশের মূল্য সূচক 2000, তাহলে আমরা এই উত্তরটা পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি নর্মাল যে নিয়মটা সেটা শিখে ফেলেছি। তোমাদের এতক্ষণ যেটা বললাম সেটা আবার একটু বলে বোঝানোর চেষ্টা করছি। আমরা কি জানি যে মুদ্রাস্ফীতির হার যদি আমরা বের করতে চাই তাহলে একটা ভিত্তি বছর লাগে। ভিত্তি বছরের সাথে তুলনা করে চলতি বছরের যে পার্থক্য, দাম স্তরের যে ব্যবধান, সেটাকে শতাংশিক ভাবে প্রকাশ করাই হলো মুদ্রাস্ফীতির হার। আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা বা দুটা জিনিসের দামের পরিবর্তন বা বৃদ্ধি পেলে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা যাবে না। মুদ্রাস্ফীতি অনেকগুলো দ্রব্যের মানে গড় থেকে আমরা এই মুদ্রাস্ফীতিটা পাবো। মুদ্রাস্ফীতির যে হার নির্ণয় সেটা কিন্তু মাসওয়ারি ভিত্তিতে হয়ে থাকে, সাধারণত 3 মাস সেটা ধরা হয়। আর আমরা সাধারণত মুদ্রাস্ফীতিটাকে বের করি কিন্তু অনেক লম্বা সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের চেষ্টা করি, তাহলে মুদ্রাস্ফীতির হারটা ঠিকঠাক পাওয়া যায়। অল্প সময়ের ব্যবধানে সেটা করি না। এখন আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে গেলে আমাদেরকে কি লাগবে? মূল্য স্তর সূচক, মানে দাম সূচক বলে একটা কথা আছে, সেই দাম সূচকটা লাগবে। আমরা সামনের ক্লাসে দাম সূচক নির্ণয়ের 3টা পদ্ধতি আছে, 2টা পদ্ধতি আছে, একটা সিপিআই আর একটা হচ্ছে পিপিআই পদ্ধতি। একটা উৎপাদনের মূল্য সূচক পদ্ধতি আর একটা ভোক্তার মূল্য সূচক পদ্ধতি। এই পদ্ধতিগুলো থেকে আমরা মুদ্রাস্ফীতির হারটা নির্ণয় করে থাকি। তো এখন যেহেতু আমরা ধরো সিপিআইটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মুদ্রাস্ফীতির হার কিভাবে বের করব সেটা আজকে দেখানোর চেষ্টা করলাম। তাহলে যদি সিপিআই দেওয়া থাকে, অর্থাৎ দাম সূচকটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই পদ্ধতিতে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করব। প্রথমটা কি ছিল? আমরা মুদ্রাস্ফীতির হারকে পি হেড দ্বারা যদি প্রকাশ করি তাহলে কি হবে? P1 মাইনাস P0 বাই P0 ইন্টু 100। এটা একটা নর্মাল সূত্র। আমরা কি জানি? P1টা হচ্ছে চলতি বছরের দাম হিসেবে ধরে নেব, দাম স্তর P0টা আমরা ভিত্তি বছরের দাম স্তর ধরে নেব এবং P0 দিয়ে ভাগ করব, তার সাথে 100 দ্বারা গুণ করব। এটা হলো মুদ্রাস্ফীতির হার নির্ণয় সূত্র। এখন এটা হবে এক বছর থেকে আরেক বছর, মানে পরের বছরের ব্যবধানটা বের করতে। যখন আমরা দেখব যে বছরের ব্যবধানটা একটু বেড়ে গেছে, তখন আমরা দুই সময়ের পার্থক্যটাও কিন্তু নিয়ে নেব। তখন আমরা এইরকম সূত্রতে একটু চেঞ্জ এনে এই সূত্রটা ব্যবহার করব। সেটা কি? পি হেড অর্থাৎ মুদ্রাস্ফীতির হার সমান P1 মাইনাস P0 ডিভাইডেড T1 মাইনাস T0 বাই P0 ইন্টু 100। আমরা কিন্তু আগের সূত্রটা পুরো ঠিকই ছিল, শুধু সময়ের ব্যবধানটা ছিল না। এখানে আমরা সময়ের ব্যবধানটাও রেখেছি। T1 মাইনাস T0 কি? T1 হচ্ছে চলতি বছর বিয়োগ ভিত্তি বছরের বা সময়, এর ব্যবধানটাই হবে এটা। তাহলে T1 মাইনাস T0টা হচ্ছে কি? 2013 সাল আর আছে 2020 সাল। তাহলে 2020 সাল থেকে 2013 সাল কত বছর হয় তার ব্যবধানটাই হবে T1 মাইনাস T0। সেটা আমরা এখানেও পেয়েছি। মোটামুটি এই দুইটা নিয়ম জানলে আমরা সিপিআই দেওয়া থাকলেই কিন্তু মুদ্রাস্ফীতির হারটা সহজেই বের করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু নেক্সট দিন চেষ্টা করব সিপিআই অর্থাৎ ভোক্তার মূল্য সূচকটা কিভাবে বার করা যায় সেটা জানার। ভোক্তার মূল্য সূচকটা কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেটা আমরা বের করব ভোক্তা যে দ্রব্যগুলো ক্রয় করে তাতে তার যা ব্যয় হয়, সেই ব্যয়ের গড়ের সমষ্টি থেকে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো এই হার নির্ণয়ের ক্ষেত্রে 2-3টা সূত্র পাবো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা শিখলাম এবং গতদিন যা শিখলাম তাতে কিন্তু বেশ ভালোভাবেই
এটুকু আসতে পেরেছি মনে হয়। এবং আমরা দেখব যদি এই অঙ্ক সূত্রগুলো যখন আমরা নিজেরাই ব্যবহার করতে পারবো, তখন আমি বুঝতে পারবো বা তুমিও বুঝতে পারবে যে কতটা বুঝেছো। তাহলে আমরা অধ্যায়ে যে এই ধরনের অঙ্ক যতগুলো পাবো সবগুলো কিন্তু আজকে বাসায় সলভ করে ফেলবো। এবং নেক্সট দিনের জন্য আমরা সিপিআই পদ্ধতিটাই একটু দেখে রাখবো, যাতে আমরা সিপিআই যখন বের করব তখন সহজে বুঝতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ আর নয়, আল্লাহ।